আসসালামু আলাইকুম। বিটিভি চট্টগ্রামের সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি কাজী মাহফুজুল হক। প্রথমে সংবাদ শিরোনাম। ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন শুরু হচ্ছে আগামীকাল। প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে ক্ষমতাসীন দল বিএনপির সংসদীয় দলের বৈঠক অনুষ্ঠিত। মধ্যপ্রাচ্যে যুদ্ধ পরিস্থিতির কারণে বিশ্ববাজারে জ্বালানি সরবরাহ কিছুটা বিঘ্ন ঘটলেও দেশে আপাতত জ্বালানি সংকটের আশঙ্কা নেই জানিয়েছে বিপিসি। সাবেক প্রসিকিউটর সাইমন রেজা তালুকদারের বিরুদ্ধে কোটি টাকা ঘুষ চাওয়ার ঘটনায় ফ্যাক্ট ফাইন্ডিং কমিটির কার্যক্রম শুরু। যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্ভাব্য যুদ্ধবিরতির যে কোনো প্রস্তাব সরাসরি প্রত্যাখ্যান ইরানের, আক্রমণকারীদের কঠোরভাবে মোকাবেলার হুঁশিয়ারি। এবং মিরপুরে 3 ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডেতে পাকিস্তানকে 8 উইকেটে হারিয়েছে বাংলাদেশ। এতক্ষণ সংবাদ শিরোনাম শুনলেন, এবার বিস্তারিত। ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন শুরু হচ্ছে আগামীকাল। 2024 সালের 5 আগস্ট গণ অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের 1.5 বছর পর গত 12 ফেব্রুয়ারি অনুষ্ঠিত হয় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। 12 মার্চ ত্রয়োদশ সংসদের প্রথম অধিবেশন আহ্বান করেন রাষ্ট্রপতি। দিনার সুলতানার প্রতিবেদন। সংবিধান অনুযায়ী কোনো সাধারণ নির্বাচনের ফলাফল ঘোষিত হওয়ার 30 দিনের মধ্যে সংসদের বৈঠক আহ্বান করতে হয়। 12 মার্চ ত্রয়োদশ সংসদের প্রথম অধিবেশন আহ্বান করেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। সে অনুযায়ী আগামীকাল বেলা 11টায় শুরু হবে নতুন সংসদের প্রথম অধিবেশন। সাধারণত জাতীয় সংসদের প্রথম অধিবেশন দীর্ঘ হয়। এই অধিবেশন কতদিন চলবে তা এখনও চূড়ান্ত হয়নি। জাতীয় সংসদের কার্য উপদেষ্টা কমিটি গঠনের পর কমিটির বৈঠকে প্রথম অধিবেশনের সময়কাল ঠিক হবে। সংখ্যাগরিষ্ঠতা থাকায় সাধারণত ক্ষমতাসীন দলের মনোনীত প্রার্থী স্পিকার ও ডেপুটি স্পিকার নির্বাচিত হন। তবে এবার ডেপুটি স্পিকারের পদটি বিরোধী দল জামায়াতে ইসলামীকে দেওয়ার প্রস্তাব দিয়েছে বিএনপি। 2024 সালের 5 আগস্ট গণ অভ্যুত্থানে পতন হয় আওয়ামী লীগ সরকারের। এর 1.5 বছর পর গত 12 ফেব্রুয়ারি অন্তর্বর্তী সরকারের অধীনে অনুষ্ঠিত হয় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। নির্বাচনে 2/3 সংখ্যাগরিষ্ঠতা নিয়ে সরকার গঠন করেছে বিএনপি। রাজনৈতিক সচেতন ব্যক্তিরা ব্যাপক কৌতূহল নিয়ে অপেক্ষা করছেন এই অধিবেশনের। কেননা এই অধিবেশনেই নির্ধারণ হবে সাবেক অন্তর্বর্তী সরকারের সময় জারি করা 133টি অধ্যাদেশের ভবিষ্যৎ। সংবিধান অনুযায়ী সংসদের প্রথম অধিবেশনেই উত্থাপন করতে হবে অন্তর্বর্তী সরকারের সময় রাষ্ট্রপতির জারি করা সব অধ্যাদেশ। সেই হিসাবে আগামীকালই সংসদে উত্থাপিত হবে 133টি অধ্যাদেশ। সেগুলো আইনে পরিণত করতে সময়সীমা মাত্র 30 দিন। তবে সব অধ্যাদেশই আইনে পরিণত হবে নাকি কিছু বাদ যাবে, সেটি এখন বড় প্রশ্ন। দিনার সুলতানা, বিটিভি নিউজ। জাতীয় সংসদ ভবনে সরকার দলীয় সভাকক্ষে সরকারি দলের এক সংসদীয় সভা অনুষ্ঠিত হয়েছে। প্রধানমন্ত্রী ও সংসদ নেতা তারেক রহমান সভায় সভাপতিত্ব করেন। সভায় সরকার দলীয় সংসদ সদস্যগণ উপস্থিত ছিলেন। মধ্যপ্রাচ্যে যুদ্ধ পরিস্থিতির কারণে বিশ্ববাজারে জ্বালানি সরবরাহ ব্যবস্থায় কিছুটা বিঘ্ন ঘটলেও দেশে আপাতত জ্বালানি সংকটের আশঙ্কা নেই বলে জানিয়েছে বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশন বিপিসি। পর্যাপ্ত জ্বালানি তেলের মজুদ আছে জানিয়ে বিপিসি বলছে, জ্বালানি ও ক্রুড অয়েলবাহী বেশ কয়েকটি জাহাজ চট্টগ্রাম বন্দরের পথে রয়েছে। পাইপলাইনে ভারত থেকেও জ্বালানি আনা হচ্ছে জানিয়ে বিপিসি চেয়ারম্যান বলছেন, নিরবিচ্ছিন্ন সরবরাহ বজায় রাখতে বিকল্প উৎস থেকে আমদানি ও রেশনিং ব্যবস্থা চালু করা হয়েছে। জ্বালানি বিশেষজ্ঞরা বলছেন, ভবিষ্যতে এমন পরিস্থিতি মোকাবেলায় জ্বালানির কৌশলগত মজুদ বাড়ানোর উপর গুরুত্ব দেওয়া প্রয়োজন। রিপোর্ট দিনার সুলতানার। মধ্যপ্রাচ্যের যুদ্ধের উত্তাপ ছড়িয়ে পড়েছে বৈশ্বিক জ্বালানি বাজারেও। সরবরাহে কিছুটা অনিশ্চয়তা তৈরি হলেও দেশে আপাতত জ্বালানি সংকট নেই বলে জানিয়েছে বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশন বিপিসি। বিপিসির তথ্য অনুযায়ী
দেশে বর্তমানে প্রায় 1,68,000 মেট্রিক টন ডিজেল সহ বিভিন্ন ধরনের জ্বালানি তেলের মজুদ রয়েছে। দেশের একমাত্র তেল পরিশোধনাগার ইস্টার্ন রিফাইনারিতে রয়েছে প্রায় 1.5 লাখ টন ক্রুড অয়েল। এদিকে মধ্যপ্রাচ্যের যুদ্ধ শুরু হওয়ার 10 দিনের মাথায় সোমবার 27,000 টন ডিজেল নিয়ে চট্টগ্রাম বন্দরে পৌঁছেছে একটি ট্যাংকার। এক সপ্তাহের মধ্যে আরও 4টির আসার কথা। এশিয়ার দেশগুলো থেকে নতুন করে আসছে আরও জ্বালানি। দেশে বর্তমানে জ্বালানি তেলের পর্যাপ্ত মজুদ রয়েছে জানিয়ে বিপিসি বলছে, অহেতুক আতঙ্কিত না হতে সচেতনভাবে ব্যবহারের জন্যই রেশনিং ব্যবস্থা চালুর কথা জানায় সংস্থাটি। আমাদের মজুদ পর্যাপ্ত, এ ব্যাপারে উদ্বিগ্ন হওয়ার কিছু নাই। লং টার্ম একটা অবস্থাকে বিবেচনায় নিয়ে আমরা শুধুমাত্র রেশনিং করেছি সুষ্ঠু ব্যবস্থাপনার জন্য। একটা জাহাজ আসলো, আমাদের তেল খালাস শুরু হয়েছে, এইভাবে কন্টিনিউয়াস একটার পর একটা জাহাজ আমাদের আসছে। বর্তমান যে সিচুয়েশনটা, আমরা এই সিচুয়েশনের মধ্যেও আমরা আমাদের মজুদ পরিস্থিতিটাকে যাচাই করছি। আমরা ইন্ডিয়া থেকেও তেল আনছি, পার্বতীপুর পর্যন্ত যে পাইপলাইন আছে ইন্ডিয়া থেকে, সেখানে 5,000 মেট্রিক টনের একটা লট আসছে। যুদ্ধ পরিস্থিতি দীর্ঘায়িত না হলে জ্বালানি সরবরাহে বড় ধরনের সংকটের কোনো আশঙ্কা নেই বলে মনে করছেন বিশেষজ্ঞরা। চালান বন্ধ হয়ে গেলে ডেফিনেটলি আতঙ্কের ইস্যু আছে, কিন্তু এখন পর্যন্ত চালান বন্ধ হওয়ার কোনো নমুনা আমাদের কাছে নাই। আগামী অন্তত 1-1.5 মাস আমাদের সরবরাহ আছে বলে আমরা জেনেছি। আতঙ্কগ্রস্ত হয়ে যদি আমরা দেখি যে প্রচুর লোকজন হোর্ডিং করছে, যার 10 লিটার দরকার সে 20 লিটার নিচ্ছে, অর্থাৎ আমার ডেইলি যতটুকু সাধারণত খরচ হয় তার চাইতে দ্বিগুণ খরচ হয়ে যাচ্ছে, তাহলে 15 দিনের স্টক আমার 7 দিনে শেষ হয়ে যাবে। তো ইতিমধ্যে অনেক পাম্প কিন্তু খালি হয়ে গেছে, বিকজ সবাই অতিরিক্ত সংগ্রহ করেছে। এখন এটাকে বন্ধ করার জন্যই রেশনিং করে দেওয়া হয়েছে, যাতে মজুদটা সীমিত থাকে। আতঙ্কিত হয়ে ক্রয় করার কোনো যৌক্তিকতা নাই। যার যেটা প্রয়োজন নিয়মিতভাবে যে যেটা ব্যবহার করতে, সেটা ব্যবহার করাটাই মনে করি সঠিক। জ্বালানি বিশেষজ্ঞরা বলছেন, দেশের যে মজুদ ও আমদানি প্রক্রিয়া রয়েছে তাতে স্বল্পমেয়াদে সংকটের ঝুঁকি কম, তবে দীর্ঘমেয়াদে বিকল্প উৎস এবং সংরক্ষণ সক্ষমতা বাড়ানো প্রয়োজন। আমাদের যেটা মজুদ আছে সেটাকে আমি বলি রানিং ইনভেন্টরি, অর্থাৎ আমরা কিনছি খরচ করছি, কিন্তু আমাদের কিন্তু স্থায়ী মজুদ বলে কিছু নাই। স্ট্র্যাটেজিক স্টোরেজ যেটা আমেরিকায় আছে 2 মাসের আছে, ওদের ক্রুড অয়েলের স্ট্র্যাটেজিক স্টোরেজ আছে 2 মাসের। এটা কিন্তু সার্বক্ষণিকভাবে থাকে, সারা বছর থাকে, এটা কখনো ধরা হয় না, শুধুমাত্র জরুরি অবস্থার সময় ধরা হয়। সেরকমভাবে আমাদের স্ট্র্যাটেজিক স্টোরেজ থাকা দরকার। সার্বিক বিবেচনায় সরকারও জ্বালানি সংরক্ষণ বাড়ানোর বিষয়টি বিবেচনা করছে বলে জানালেন বিপিসির চেয়ারম্যান। আমাদের মজুদকে একটা আরও বড় পর্যায়ে নিয়ে যেতে হবে। অন্যান্য ডিপার্টমেন্টেও বেশ কিছু মজুদের সুযোগ আছে। সামগ্রিক বিষয়টা আমরা খতিয়ে দেখছি। আমার তো ফিনান্সিয়াল ক্রাইসিস নাই, তাহলে আমি কেন 70 দিন, 80 দিন, 90 দিনে মজুদ করব না? তো মজুদ করলে আমার এনার্জি সিকিউরিটির যে বিষয়টা, এটার একটা বড় পার্ট এটার দ্বারা কভার আপ হয়। পেট্রোল পাম্পগুলোতে অসাধু উপায়ে কৃত্রিম সংকট সৃষ্টির প্রবণতা রোধে প্রশাসনের নজরদারি বাড়ানো হয়েছে বলে জানালেন বিপিসির চেয়ারম্যান। দিনার সুলতানা, বিটিভি নিউজ। জুলাই হত্যাযজ্ঞের মামলা থেকে অব্যাহতি দেওয়ার কথা বলে 1 কোটি টাকা ঘুষ চাওয়ার অভিযোগের ঘটনায় গঠিত ফ্যাক্টস ফাইন্ডিং কমিটির কার্যক্রম শুরু হয়েছে। আজ দুপুরে এ তথ্য জানিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম। এর আগে মঙ্গলবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সদ্য পদত্যাগ করা প্রসিকিউটর সাইমুম রাজা তালুকদারের বিরুদ্ধে খালাসের বিনিময়ে 1 কোটি টাকা ঘুষ চাওয়ার অভিযোগ তদন্তে 5 সদস্যের একটি কমিটি গঠন করা হয়। চিফ প্রসিকিউটর আমিনুল ইসলামের নেতৃত্বে গঠিত এই কমিটির অন্য সদস্যরা হলেন প্রসিকিউটর আব্দুস সুবহান তরফদার, নতুন নিয়োগ পাওয়া প্রসিকিউটর মার্জিনা রহমান মদিনা, মোহাম্মদ জহিরুল আমিন এবং ট্রাইব্যুনালের ল রিসার্চ অফিসার সিফাতুল্লাহ। প্রসিকিউশনের পক্ষ থেকে জানানো হয়েছে, পুনর্গঠিত আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের
তদন্ত ও প্রসিকিউশনের বিভিন্ন বিষয় খতিয়ে দেখতে এই ফ্যাক্টস ফাইন্ডিং কমিটি কাজ করবে। পাশাপাশি সদ্য পদত্যাগ করা প্রসিকিউটর সাইমুম রেজা তালুকদারের বিরুদ্ধে ওঠা ঘুষ চাওয়ার অভিযোগও তদন্ত করা হবে। এছাড়া জুলাই গণঅভ্যুত্থানে মানবতা বিরোধী অপরাধের মামলায় সাবেক মন্ত্রী রাশেদ খান মেনন ও কামরুল ইসলামের বিরুদ্ধে অভিযোগ গঠনের আদেশ 30 মার্চ ধার্য করেছেন ট্রাইব্যুনাল। এবার উত্তাল মার্চের খবর। I, Major Ziaur Rahman, do hereby declare independence of Bangladesh. উত্তাল মার্চের প্রতিটি দিনই বাঙালির স্বাধীনতার ইতিহাসে নতুন মাত্রা যোগ করছিল। রাজপথের আন্দোলন, প্রশাসনের অসহযোগ আর সাধারণ মানুষের প্রতিরোধ সব মিলিয়ে ঘনীভূত হচ্ছিল স্বাধীনতার সংগ্রাম। অসহযোগ আন্দোলনের ধারাবাহিকতায় 1971 সালের 11 মার্চ হয়ে ওঠে সংগ্রাম আর প্রতিরোধের আরেকটি গুরুত্বপূর্ণ দিন। আরও জানাচ্ছেন কুমার বিশ্বজিৎ রায়। 11ই মার্চ 1971 সংগ্রামী চেতনায় উজ্জীবিত আরও একটি দিন। স্বাধীনতার দাবিতে উত্তাল সারা দেশ, মানুষের মুখে মুখে তখন প্রতিবাদের স্লোগান। এদিন মিছিল সমাবেশে মুখর ছিল ঢাকাসহ সারা দেশ। মুক্তিকামী মানুষ মানছিল না পাকিস্তানের সামরিক শাসকের নির্দেশ। চারদিকে শুধু প্রতিবাদ আর প্রতিরোধের ঢেউ। তখন সবার মনে স্পষ্ট ও দৃঢ় হচ্ছিল স্বাধীনতার আকাঙ্ক্ষা। ও তো ভয়াল অবস্থা, মানে কিছু লোক মুক্তিযুদ্ধ ছাত্ররা তো মিছিল মিটিং মানে সারা আপনার একদিনও নাই মিছিল মিটিং ছাড়া। আর তখন কিন্তু আর্মিরা পুলিশে তো চুপছে গেছে, আর্মিরা ক্যান্টনমেন্টের মধ্যেই ছিল। আর আমরা পাবলিক তো নামতো, রাস্তাঘাট আটকে যেত, রাস্তায় আপনার মানে কেটে যেত, ওই ট্রেন্স কাটতো রাস্তার মধ্যে, যে রাস্তা গাড়ি ঘোড়া না চলতে পারে, আর্মিরা না চলতে পারে, পুলিশে না চলতে পারে, এরকম একটা ভয়াল অবস্থা ছিল। 71 এই দিনে সেনা ছাউনি ছাড়া টেকনাফ থেকে তেঁতুলিয়া পর্যন্ত কোথাও পাকিস্তানি হানাদার বাহিনীর কার্যকর নিয়ন্ত্রণ ছিল না। স্বাধীনতার প্রশ্নে তখন সমগ্র বাঙালি জাতি ছিল ঐক্যবদ্ধ। পাকিস্তানি শাসক গোষ্ঠী ও সামরিক জান্তার কঠোর নির্দেশ ও রক্তচক্ষু উপেক্ষা করেই দেশজুড়ে দোকানপাট, অফিস, আদালত ও কলকারখানা বন্ধ রাখা হয়। দেশজুড়ে চলতে থাকে অবিরাম মিটিং মিছিল। স্বাধীনতার দাবিতে মানুষ ক্রমেই সংঘবদ্ধ হতে থাকে। পাড়া মহল্লায় গড়ে ওঠে প্রতিরোধের দল। শহরগুলোতে প্রতিদিনই হয় সমাবেশ ও বিক্ষোভ। আপনি স্ফুলিঙ্গটা কল্পনা করতে পারেন না। ব্যবসায়ী থেকে শুরু করে কোর্ট কাচারি, অফিস, আদালত, আপনার রাস্তাঘাট, হাট বাজার সবখানে প্রতিরোধ। যুদ্ধ কিন্তু কোনো ঘোষণার জন্য থেমেছিল না। স্বাধীনতা যুদ্ধ কিন্তু যার যার অবস্থান থেকে প্রতিরোধ যুদ্ধ শুরু হয়ে গেছে। একটা শ্রেণীর মধ্যে কিন্তু পাকিস্তান বিরোধী মনোভাব উঠেছিল এবং আপনার বিভিন্ন এলাকায় যে প্রতিরোধ, এটা কিন্তু ঘোষণা শোনার আগেই শুরু হয়েছিল। দিন যত এগুতে থাকে ততই বাড়তে থাকে উত্তেজনা এবং দৃঢ় হতে থাকে বাঙালির স্বাধীনতার সংকল্প। পরিস্থিতি বুঝতে পেরে পাকিস্তানের প্রেসিডেন্ট ইয়াহিয়া খান গোপনে পূর্ব বাংলায় সেনা ও অস্ত্রশস্ত্র জড়ো করতে থাকেন। তবে বাঙালি সরকারি কর্মকর্তা ও অবসরপ্রাপ্ত বাহিনীর সদস্যরা গোপনে স্বাধীনতার লড়াইয়ের প্রস্তুতি নিতে শুরু করেন। প্রশিক্ষণ দিতে থাকেন স্বাধীনতাকামী মানুষকে। সারা জাতি অপেক্ষা করতেছে তৎকালীন নেতৃবৃন্দের সাথে পাকিস্তানি সামরিক গোষ্ঠীর যে আলোচনায় একটা সুন্দর ফল আসবে। তখন তারা বহু আগে থেকে প্ল্যান করে রাখছে যে বাঙালিদের হাতে ক্ষমতা দিবে না, তার জন্য যা যা দরকার তারা সিদ্ধান্ত নিয়ে রাখছে। শুধু আলোচনাটা ছিল হচ্ছে একটা সাজানো নাটক, যাতে তারা সময় নিতে পারে এবং পাকিস্তান থেকে তাদের সেনাবাহিনী অস্ত্রপাতি বাংলাদেশে বা তৎকালীন পূর্ব পাকিস্তানে এনে একটা হত্যাযজ্ঞ চালাতে পারে। সেক্ষেত্রে তারা তাদের যে নীল নকশা বাস্তবায়নের জন্য 25শে মার্চ ছাপায় পড়ছিল। এই দিনে হাইকোর্টের বিচারপতি, প্রশাসনের সচিব সহ সরকারি ও আধা সরকারি প্রতিষ্ঠানের কর্মচারীরা অফিস বর্জন করেন। সচিবালয়, প্রধান বিচারপতির বাসভবন সহ নানা সরকারি ভবনে উঠতে থাকে স্বাধীন বাংলার পতাকা।
এদিকে খুলনার নিউজ প্রিন্ট কাগজ মিল থেকে পশ্চিম পাকিস্তানে নিউজ প্রিন্ট পাঠানো বন্ধ হয়ে যাওয়ায় কাগজের সংকটে সেখানকার অনেক পত্রিকার আকার কমে যায়। 14 পৃষ্ঠার পত্রিকা নেমে আসে মাত্র 4 পৃষ্ঠায়। এভাবেই প্রতিরোধ আর অসহযোগের আবহে আরও একটি দিন পার হয় উত্তাল মার্চের। কুমার বিশ্বজিৎ রায়, বিটিভি নিউজ, ঢাকা। চট্টগ্রামের সাংস্কৃতিক কেন্দ্রবিন্দু ডিসি হিলের নজরুল স্কয়ার সংস্কার কাজ শেষে জনসাধারণের জন্য উন্মুক্ত করে দেওয়া হয়েছে। বিকেলে ফলক উন্মোচনের মাধ্যমে এর আনুষ্ঠানিক উদ্বোধন করেন জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিয়া। তিনি বলেন, চট্টগ্রামের মানুষের সুস্থ বিনোদন আর সাংস্কৃতিক চর্চার অন্যতম এই প্রাঙ্গণটি এখন আরও আধুনিক ও নান্দনিক করা হয়েছে। সংস্কারের মাধ্যমে নজরুল স্কয়ারে এখন নিয়মিত সাংস্কৃতিক আয়োজন করা যাবে। উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে অতিরিক্ত জেলা প্রশাসক সাখাওয়াত জামিল সৈকত, শরীফুদ্দিন, স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক গোলাম মাইনুদ্দিন হাসান, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট সৈয়দ মাহবুবুল হক সহ জেলা প্রশাসনের অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এবার আন্তর্জাতিক সংবাদ। যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্ভাব্য যুদ্ধবিরতির যে কোনো প্রস্তাব সরাসরি প্রত্যাখ্যান করেছে ইরান। তেহরান বলছে, ভবিষ্যতের হুমকি ঠেকাতে আক্রমণকারীদের কঠোরভাবে মোকাবেলা করা হবে। অন্যদিকে সংঘাত কমাতে কূটনৈতিক উদ্যোগের আহ্বান জানিয়েছে কাতার। নতুন করে আলোচনায় উঠে এসেছে হরমুজ প্রণালীর নিরাপত্তা ও সেখানে মাইন বসানোর বিষয়টিও। যুক্তরাষ্ট্র দাবি করেছে তারা ইরানের 16টি মাইন স্থাপনকারী নৌযান ধ্বংস করেছে। জাকিয়া জামান আনিকার ডেস্ক রিপোর্ট। যুক্তরাষ্ট্রের সঙ্গে যুদ্ধবিরতির যে কোনো প্রস্তাব দৃঢ়ভাবে নাকচ করে দিয়েছেন ইরানের পার্লামেন্টের স্পিকার মোহাম্মদ বাকের কালিবাফ। তিনি বলেছেন, ইরানের বিরুদ্ধে ভবিষ্যতে যেন কোনো হুমকি তৈরি না হয় সেজন্য আক্রমণকারীদের কঠোরভাবে মোকাবেলা করা প্রয়োজন। ইরানের সশস্ত্র বাহিনীর জ্যেষ্ঠ মুখপাত্র জেনারেল আবুল ফজল শেকারচি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের নির্লজ্জ ও বর্বরোচিত অপরাধের কঠোর প্রতিশোধ নেয়ার অঙ্গীকার করেছেন। এদিকে উত্তেজনা কমাতে কূটনৈতিক উদ্যোগের আহ্বান জানিয়েছে কাতার। দেশটির পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেছেন, মধ্যপ্রাচ্য জুড়ে সংঘাত কমাতে ইরান ও যুক্তরাষ্ট্রকে আবারও আলোচনার টেবিলে ফিরে আসা জরুরি। অন্যদিকে যুক্তরাষ্ট্রের ভেতরেও বাড়ছে উদ্বেগ। ডেমোক্র্যাট দলের কয়েকজন সিনেটর সতর্ক করে বলেছেন, যুদ্ধের পরিস্থিতি যেভাবে তীব্র হচ্ছে তাতে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের তেহরানে মার্কিন স্থলবাহিনী মোতায়েনের সিদ্ধান্ত নিতে পারেন, এমন আশঙ্কা তৈরি হয়েছে। এদিকে চলমান সংঘাতে ইতোমধ্যে মার্কিন সেনাবাহিনীর ক্ষয়ক্ষতির খবর এসেছে। যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা দফতর পেন্টাগন জানিয়েছে, সংঘাতে এখন পর্যন্ত প্রায় 140 জন মার্কিন সেনা আহত হয়েছেন। The Iranians have targeted and killed thousands of my American brothers. এরই মধ্যে নতুন করে উত্তেজনার কেন্দ্রবিন্দু হয়ে উঠেছে হরমুজ প্রণালী। মার্কিন গোয়েন্দা তথ্যের বরাতে জানা গেছে, এই গুরুত্বপূর্ণ সামরিক পথে মাইন বসানোর প্রস্তুতি নিচ্ছে ইরান। মার্কিন গণমাধ্যম সিবিএস নিউজ জানিয়েছে, ছোট নৌযান ব্যবহার করে এসব মাইন বসানোর পরিকল্পনা করা হচ্ছে, যেখানে প্রতিটি নৌযানে 2 থেকে 3টি মাইন ব্যবহারের সক্ষমতা রয়েছে। পারস্য উপসাগরের বন্দরগুলোকে উন্মুক্ত সমুদ্রের সঙ্গে যুক্ত করা এই হরমুজ প্রণালী বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ জ্বালানি পরিবহনের পথ। সম্প্রতি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে যুদ্ধের প্রেক্ষাপটে ইরানের সেনাবাহিনী সতর্ক করে জানিয়েছে, অনুমতি ছাড়া কোনো জাহাজ এই প্রণালী অতিক্রমের চেষ্টা করলে সেটিকে লক্ষ্যবস্তু করা হবে। এদিকে লেবাননের দক্ষিণাঞ্চলীয় শহর জৌয়ায় ইসরায়েলি বিমান হামলায় শহরটির মেয়র ফাউজি ফাওয়াজ এবং কাউন্সিলর সদস্য আব্বাস বালবেকি নিহত হয়েছেন। জাকিয়া জামান আনিকা, বিটিভি নিউজ।
লেবাননের রাজধানী বৈরুতে ইসরায়েলের হামলা ইরানের 4 জন কূটনীতিক নিহত হয়েছেন। গত রোববার এই হামলা চালানো হয়। জাতিসংঘে নিযুক্ত ইরানের রাষ্ট্রদূত আমির সৈয়দ ইরাভানির জাতিসংঘে লেখা একটি চিঠির বরাত দিয়ে এ কথা জানিয়েছে। চিঠিতে ইরাভানি এই হামলাকে ইচ্ছাকৃত সন্ত্রাসী হামলা বলে উল্লেখ করেছেন। এদিকে মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধের প্রভাবে লেবাননে মাত্র একদিনে 1 লাখের বেশি মানুষ বাস্তুচ্যুত হয়েছে বলে জানিয়েছে জাতিসংঘ। মঙ্গলবার জাতিসংঘের শরণার্থী সংস্থা UNHCR এর লেবানন প্রতিনিধি ক্যারোলিনা লিন্ডহোম বিলিং জেনেভায় এক ব্রিফিংয়ে এ কথা জানান বলে বার্তা সংস্থা AFP জানিয়েছে। প্রতিবেদনে বলা হয়, লেবাননে ব্যাপক মানবিক সংকট তৈরি হয়েছে। বৈরুত থেকে ভিডিও কনফারেন্সে লিন্ডহোম বিলিং বলেন, ইসরায়েলের বিমান হামলার কারণে লেবাননে 1 সপ্তাহে 7 লাখের বেশি মানুষ ঘরবাড়ি ছেড়ে অন্যত্র যেতে বাধ্য হয়েছেন। 4 বছরেও বেশি সময় ধরে চলমান যুদ্ধে নিজ নিজ দেশের সাফল্য দাবি করেছেন ইউক্রেন ও রাশিয়ার কর্মকর্তারা। এদিকে ইউক্রেনের বিভিন্ন স্থানে আকাশপথে হামলা অব্যাহত রয়েছে মস্কোর। মঙ্গলবার ইউক্রেনের আঞ্চলিক কর্তৃপক্ষ জানায়, দেশটির স্লোভিয়ানস্ক শহরে রুশ হামলায় অন্তত 4 জন নিহত হয়েছেন। স্লোভিয়ানস্ক অঞ্চলের গভর্নর ভাদিম ফিলাশকিন মঙ্গলবার নিহতের সংখ্যা নিশ্চিত করে জানায়, হামলায় আরও 16 জন আহত হয়েছেন। আহতদের মধ্যে 14 বছর বয়সী এক কিশোরীও রয়েছে। তিনি বলেন, রুশ বাহিনী শহরটির উপর 3টি গাইডেড বোমা নিক্ষেপ করেছে। এই হামলার বিষয়ে মস্কোর পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য পাওয়া যায়নি। নেপালে ভোট গণনা শেষ হয়েছে। সে দেশের পার্লামেন্টের নিম্নকক্ষ হাউস অফ রিপ্রেজেন্টেটিভস এর 275 আসনের সদস্যদের বাছাইয়ে 5 মার্চ বৃহস্পতিবার জোড়া ব্যালটে ভোট দিয়েছিল নেপাল। এর মধ্যে 165টিতে প্রত্যক্ষ নির্বাচিত হয়। 165টি আসনের মধ্যে 125টি আসনে জয়ী হয়েছে জেনজিদের পছন্দের দল রাষ্ট্রীয় স্বতন্ত্র পার্টি RSP। নেপালি পার্লামেন্টের যে 110টি আসনে পরোক্ষ বা সমানুপাতিক প্রতিনিধিত্ব বা PR পদ্ধতিতে নির্বাচন হয়েছে, ভোট শতাংশের নিরিখে সেখানে 58টি আসনে RSPর জয় প্রায় নিশ্চিত। সেক্ষেত্রে তাদের মোট আসন সংখ্যা 175 ছাড়াতে পারে। তবে চূড়ান্ত ফল জানাতে আরও কয়েকটা দিন লাগবে বলে জানিয়েছে কাঠমান্ডুর নির্বাচন কমিশন। এছাড়া নির্বাচন কমিশনের তথ্য মতে এর নির্বাচনে প্রায় 19 মিলিয়ন নিবন্ধিত ভোটারের মধ্যে 60% ভোট প্রদান করেন। শেয়ার বাজারের খবর। চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে চাঙ্গা ভাব অব্যাহত রয়েছে। আজও শেয়ার লেনদেন এবং মূল্য সূচক দুটোই বেড়েছে। দিন শেষে সার্বিক সূচক দাঁড়িয়েছে 14,868.60, যা গতকালের চেয়ে শতকরা 0.32 ভাগ বেশি। এছাড়া CAC 30-এর মূল্য সূচক দাঁড়ায় 13,245.24, যা গতকালের চেয়ে শতকরা 0.35 ভাগ বেশি। আজ 150টি কোম্পানির 1,01,0581টি শেয়ার লেনদেন হয়, যার মূল্য 39,07,90,000 টাকারও বেশি। এর মধ্যে 81টি কোম্পানির শেয়ার দাম বেড়েছে, 44টির কমেছে এবং 25টির দাম অপরিবর্তিত রয়েছে। এবার আন্তর্জাতিক মুদ্রা বাজারের খবর। আজ বাংলাদেশি মুদ্রায় বিভিন্ন দেশের মুদ্রার বিনিময় হার। US ডলার 122.70 টাকা, সিঙ্গাপুর ডলার 96.40 টাকা, অস্ট্রেলিয়ান ডলার 87.37 টাকা, কানাডিয়ান ডলার 90.36 টাকা, হংকং ডলার 15.45 টাকা, ইউরো 142.47 টাকা, ব্রিটিশ পাউন্ড 164.65 টাকা, সৌদি রিয়াল 32.21 টাকা, কাতার রিয়াল 33.03 টাকা, UAE দিরহাম 32.91 টাকা, কুয়েতি দিনার 394.91 টাকা, মালয়েশিয়ান রিঙ্গিত 30.80 টাকা, থাই বাথ 3.83 টাকা, ভারতীয় রুপি 1.33 টাকা এবং চীনা ইউয়ান 17.83 টাকা। এবার খেলার খবর।
ক্রিকেট। রাজধানীর মিরপুর শেরেবাংলা ক্রিকেট স্টেডিয়ামে ৩ ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে পাকিস্তানের বিরুদ্ধে ৮ উইকেটের বিশাল জয় পেয়েছে বাংলাদেশ। এ জয়ের ফলে ৩ ম্যাচের সিরিজে বাংলাদেশ ১-০ ব্যবধানে এগিয়ে গেল। টসে জিতে অধিনায়ক মেহেদী হাসান মিরাজ বোলিং করার সিদ্ধান্ত নেন। বাংলাদেশের তরুণ পেসার নাহিদ রানা একাই ধসিয়ে দেন পাকিস্তানের ব্যাটিং লাইন আপ। তিনি মাত্র ২৪ রান দিয়ে ৫টি উইকেট শিকার করেন। মিরাজ ও মোস্তাফিজুর রহমানও করেছেন দারুণ নিয়ন্ত্রিত বোলিং। ব্যাটিং করতে নেমে শুরু থেকেই ধুঁকতে থাকে পাকিস্তান। ফাহিম আশরাফ সর্বোচ্চ ৩৭ রান করেন। এছাড়া বাকি ব্যাটারদের কেউই বড় ইনিংস খেলতে পারেননি। সামান্য লক্ষ্য তাড়া করতে নেমে ওপেনার তানজিদ হাসান তামিম শুরু থেকেই আক্রমণাত্মক ব্যাটিং করেন। তিনি অপরাজিত ৬৭ রান করে মাত্র ১৫.১ ওভারে দলের জয় নিশ্চিত করেন। নাজমুল হোসেন শান্ত করেন ২৭ রান। এবার আবহাওয়ার খবর। পতেঙ্গা আবহাওয়া অফিস জানিয়েছে আগামীকাল সন্ধ্যা ৬টা পর্যন্ত চট্টগ্রাম এবং পার্শ্ববর্তী এলাকায় আকাশ অস্থায়ীভাবে আংশিক মেঘলা সহ আবহাওয়া শুষ্ক থাকতে পারে। সেই সাথে অস্থায়ীভাবে অধিকাংশ জায়গায় দমকা বা ঝোড়ো হাওয়া সহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। রাতের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে এবং দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। পরবর্তী ২৪ ঘন্টায় আবহাওয়ার সামান্য পরিবর্তনের সম্ভাবনা রয়েছে। নগরীতে আজ সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩০.৩ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের চেয়ে ০.৩ ডিগ্রি কম, এবং সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৩.৬ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের চেয়ে ৩.৩ ডিগ্রি বেশি। আগামীকাল চট্টগ্রামের সূর্যোদয় ৬টা ৪ মিনিটে এবং সূর্যাস্ত 6টা ১ মিনিটে। এবার জানিয়ে দিচ্ছি কর্ণফুলী নদীতে আগামীকালের জোয়ার ভাটার সময়সূচি। জোয়ার শুরু হবে রাত ১২টা ১৬ মিনিটে, ভাটা সকাল ৬টা ২২ মিনিটে। পরবর্তী জোয়ার শুরু হবে দুপুর ১২টা ১৬ মিনিটে এবং ভাটা শুরু হবে সন্ধ্যা ৭টা ৩১ মিনিটে। এবার সেহরি ও ইফতারের সময়সূচি। চট্টগ্রাম এবং পার্শ্ববর্তী এলাকায় আজ সেহরির শেষ সময় ভোর ৪টা ৪৮ মিনিটে এবং আগামীকাল ইফতার সন্ধ্যা ৬টা ৩ মিনিটে।